আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি মেহরুন্নেসা তাহমিনা এবং আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। জনগণের শক্তির পুঁজি করে বারবার আঘাত প্রতিরোধ করেছে আওয়ামী লীগ। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মার্ট বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার অঙ্গীকার। রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না বিএনপির অভিযোগ। পেসমেকার প্রতিস্থাপনের কথা জানালেন আইনমন্ত্রী। নানা আয়োজনে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৮৯তম জন্মদিন উদযাপন। বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রত্যাশায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ। এবং টি-20 বিশ্বকাপের সুপার 8-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়। আফগানদের সঙ্গে বাংলাদেশেরও সেমির সম্ভাবনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগকে বারবার নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ আর তৃণমূল কর্মীদের শক্তি নিয়ে সবকিছু প্রতিহত করে জেগে উঠেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম এই দলের হাত ধরেই। স্বাধীনতার অর্ধ শতাব্দীতে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচার যে গৌরবময় অধ্যায়, তার রচয়িতাও উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। বিশ্বের ষষ্ঠ বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হক সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে আওয়ামী লীগের ৪৩ বছরের সভাপতি শেখ হাসিনা বলেন, বাঙালির সকল অর্জনেই জড়িয়ে আছে এই দলটি। দীর্ঘ পথ পরিক্রমায় এই দলকে নিশ্চিহ্ন করার চেষ্টার ষড়যন্ত্র হয়েছে, যা সফল হয়নি বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি। কিন্তু বারবার এই দলের উপর আঘাত এসেছে, বারবার এই দলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, বারবার এই দলের নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক, এই সৈনিকরা কখনো পরাভব মানে না, মাথা নত করে না। বাংলাদেশ যে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে, আর বারবার ক্ষমতায় সেই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে ২০০৯ থেকে এই ২৪ পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলিতে। এইটাই আমাদের প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা আপনারা আছেন? বলেন, হাত তুলে বলেন। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। ৭৫ বছরের লড়াই সংগ্রাম আর ঐতিহ্য নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। বাংলাদেশের সকল গণতান্ত্রিক আর অর্থনৈতিক অর্জনের সঙ্গে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। সেই আওয়ামী লীগ পার করছে তার প্রতিষ্ঠার ৭৫ বছর। প্রশ্ন, এই আওয়ামী লীগ কতটা গণমানুষের দল হয়ে উঠেছে? আর সে প্রশ্নের জবাব জনগণের কাছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বর্ণচোরা বিএনপির নেতৃত্বাধীন সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবেলা করাই আগামীর চ্যালেঞ্জ। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শ্রদ্ধা। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২১ বছর আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনা ছিল নির্বাসিত। বিএনপিকে বর্ণচোরা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতৃত্বাধীন সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাই আগামীর চ্যালেঞ্জ। আমরা আমাদের রক্তমূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব। আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা ভাওতাবাজি করে। আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন সারা পৃথিবীতে দেশের জন্য গৌরবোজ্জ্বল অধ্যায় বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। আমাদের অর্জনের কথা আমরা বলবো। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে সরকার সঠিক চিকিৎসা করতে দিচ্ছে না। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া আক্তার। শুক্রবার দিবাগত রাত ৩:৩০টার দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় রোববার নয়াপল্টনে দোয়া মাহফিল করে বিএনপি। মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করছে না। সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে রাজনীতি থেকে দূরে সরে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে এবং প্রকৃতপক্ষে তাকে বাসায় থাকতে দেওয়ার সুযোগ দেওয়া হলেও প্রকৃতপক্ষে তিনি পুরোপুরি অবরুদ্ধই আছেন, বন্দী আছেন। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও সাংবাদিকদের নিয়ে পুলিশের দেওয়া বিবৃতির বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল। কথিত প্রধানমন্ত্রী যে নির্বাচিত নন, তিনি ভারতে গিয়ে তিনি চুক্তি করেছেন। 2 দিন থেকে 10টি চুক্তি করেছেন। আমাদের যে তিস্তার পানির যে ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই। পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে এবং যারা সত্য প্রকাশ করে তাদেরকে হুমকি দিয়ে যে এই সত্য প্রকাশ করা যাবে না। এই অবৈধ সরকারের সঙ্গে যোগ সাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় গড়ে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকেই নিতে হবে যারা এই বিষয়ে জড়িত আছে। আগামীতে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানিয়েছেন, বিদেশে নেয়ার জন্য কোনো নতুন আবেদন পাননি তারা। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিচারে নতুন আইনের প্রয়োজন নেই জানিয়ে আইনমন্ত্রী বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দুদক। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন বেগম খালেদা জিয়া। বাসায় থাকলেও অসুস্থ হয়ে মাঝে মাঝে চিকিৎসা নিচ্ছেন বেসরকারি হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন সময় বিদেশে নেওয়ার দাবি জানিয়ে আসছে তার ব্যক্তিগত চিকিৎসক ও দল।
এমন অবস্থায় সরকারের অবস্থানে কোনো পরিবর্তন এসেছে কিনা তা জানান আইনমন্ত্রী। আগের থেকে ওনার বোধহয় একটা পেসমেকার বসানোর প্রক্রিয়া চলছে, সেটা হার্টের অসুখ। কিডনির ব্যাপারে আমি এখনো কিছু জানি না। আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে তার ইচ্ছা মতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশ থেকেও ডাক্তার এনে তার চিকিৎসা করা হয়েছে। তো আমার মনে হয় যে মানবিক দিক থেকেই আমরা এটাকে দেখছি। যেই আইনি ব্যবস্থায় তাকে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে, সেই আইনি প্রক্রিয়ায় তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সম্প্রতি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, এনবিআর কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তার দুর্নীতির খবর বেশ আলোচনায় আছে। এই অবস্থায় দুর্নীতি নির্মূলে নতুন আইনের দরকার আছে কিনা সে সম্পর্কে জানান মন্ত্রী। সরকারি কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ সময়ে সময় তাদের সম্পদের হিসাব দিয়ে থাকেন, তো নতুন করে এখানে আইন করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন, দেশের যে কোনো নাগরিক যদি আইন ভঙ্গ করে, যদি দুর্নীতি করে, তাকে বিচারের আওতায় আনতে হয় এবং তাকে বিচারের আওতায় আনার জন্য দুদক পদক্ষেপ নিচ্ছে। বুদ্ধিজীবী হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্রিটেনে পলাতক চৌধুরী মঈনুদ্দিনকে নিয়ে ব্রিটিশ সুপ্রিম কোর্টের রায় পক্ষপাতমূলক বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। মাঝহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনায় চীন প্রসঙ্গ উঠেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তবে তিস্তা কিংবা বাংলাদেশের দ্বিপাক্ষিক কূটনীতি ইস্যুতে চীনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। দিল্লি সফর নিয়ে গণমাধ্যমে তোলা প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত সফর ফলপ্রসূ হয়েছে। তিস্তা নদীসহ অভিন্ন নদীগুলোর পানি বন্টন ইস্যুতে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভারতের কারিগরি দল বাংলাদেশ সফর করবে। তবে কবে নাগাদ চিকিৎসা প্রার্থীদের জন্য এই ভিসা চালু করবে ভারত, সেই দিনক্ষণ নিয়ে নিশ্চিত নন মন্ত্রী। আমাদের 54টি যৌথ নদী রয়েছে এবং সেই যৌথ নদীর যদি আমরা একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি তাহলে সেটা যে দুটি দেশকেই উপকৃত করবে সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছিলাম, সেটি আলোচনা হয়েছে। এবং তিস্তা নদী নিয়ে চায়নার বিষয়ে কোনো আলোচনা হয়নি। রোহিঙ্গা ইস্যুতে আমরা ভারতবর্ষের সহায়তা চেয়েছি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে। তখন চাইনিজ প্রসঙ্গে এসছে, সেখানে জাতিগত যে সংঘাত চলছে সেখানে চায়নার ভূমিকা সেই বিষয়ে এসছে, অন্য কোনো বিষয়ে চায়না প্রসঙ্গেই আসে। সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, যে কোনো যুদ্ধ মোকাবেলায় দেশকে প্রস্তুত রাখা এবং দুর্যোগে জনগণের পাশে থাকাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ। মিয়ানমার এবং রোহিঙ্গা ইস্যুতে চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা জানান তিনি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রশংসা করেন নতুন সেনাপ্রধান। চকর মালিথার রিপোর্ট। সেনা সদর দপ্তরে নতুন সেনাবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা। বেলা 1:15টায় ফাইলে আনুষ্ঠানিক সই করেন বিদায়ী এবং নতুন সেনাপ্রধান। সেনাপ্রধানের চেয়ারে বসতে ওয়াকারুজ্জামানকে আমন্ত্রণ জানান বিদায়ী সেনাপ্রধান। এরপর সিনিয়র অফিসারদের সাথে ফটো সেশন পর্ব। পরে 3 তারকা ফ্ল্যাগ দেওয়া গাড়িতে গণভবনে যান নতুন সেনাপ্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে 4 তারকা র্যাঙ্ক ব্যাজ পরান বিমান ও নৌবাহিনী প্রধান। গণভবনে শুভেচ্ছা বিনিময় শেষে 4 তারকা ফ্ল্যাগ খচিত গাড়িতে ফিরে আসেন সেনা সদর দপ্তরে। সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন নতুন সেনাপ্রধান। আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল এবং ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন। আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। মিয়ানমার এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন তিনি। সেনাবাহিনী প্রধান হিসাবে এই মুহূর্তে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। মায়ানমারের সাথে আমরা এগিয়ে, তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে। সিভিল ওয়ারে তারা কোনো ধরনের
অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে। রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলে নতুন সেনাপ্রধানকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে আবারও রিমান্ডে আনতে আদালতের কাছে চিঠি দিয়েছে গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ডিবি পুলিশ কোনো ধরনের চাপে নেই। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু আদালতে জানিয়েছিলেন আলামত ও মোবাইল ফোন ফেলে দেওয়ার কথা। গোয়েন্দা পুলিশ বলছে, মামলার মোটিভ উদ্ঘাটন ও ডিজিটাল এভিডেন্সের জন্য ফোনগুলোর খোঁজে তাকে আবারও রিমান্ডে আনা হবে। প্রথম বলেছিলেন যে উনি হারিয়ে ফেলেছেন, আদালতে উনি বলেছেন আসলে সে কারণেই আমরা আদালতের কাছে চিঠি দিয়েছি যেন আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরো একটু দরকার, তাহলে তাকে আমরা সশরীরে আমরা ওই জায়গাগুলিতে নিয়ে আমরা ভিজিট করব এবং আলামতগুলি কোথায় ফেলেছেন সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব। আরেক নেতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু গ্রেপ্তারের পর হত্যার তদন্তের অগ্রগতি থমকে গেছে এমন ধারণা এমপি আনারের পরিবারের। তবে ডিবি পুলিশের দাবি, মামলা নিরপেক্ষভাবে তদন্ত করছেন তারা। তদন্ত কর্মকর্তা চাইলে মিন্টুকে আবারও রিমান্ডে আনা হবে। আমরা যদি প্রেশার অনুভব করতাম, আমাদের এত অ্যাচিভমেন্ট হতো না। যে কোনো প্রেশার নেই, আরও যে আসামি আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবে তাকে আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। হত্যাকাণ্ডের মামলাটি কনক্লুসিভ পর্যায়ে রয়েছে উল্লেখ করে ডিবি প্রধান বলেন, এমপি আনারের মেয়ে ডরিন ডিএনএ পরীক্ষার জন্য শিগগিরই কলকাতা যাবেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢল কমায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। একই সঙ্গে নদ নদীর পানিও কমেছে, তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও 4টি পয়েন্টে বিপদসীমার উপরে। আবহাওয়ার পূর্বাভাসে সিলেটে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদ নদীর পানির সঙ্গে বৃষ্টিপাত কমায় ঘরে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ। প্রথম দফার বন্যায় জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হলেও দ্বিতীয় দফায় সিলেটের সব উপজেলায় বন্যা হয়। বন্যার পানি কমায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ, লেখক ও সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর 89তম জন্মদিন আজ। শিক্ষা, সংস্কৃতি, বাক স্বাধীনতা, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার সহ অসংখ্য আন্দোলনে যুক্ত থাকা এই শিক্ষক এখনও যেন অদম্য। স্বপ্ন দেখেন বৈষম্যহীন এক সমাজ ব্যবস্থার। জন্মদিনে নিজের জীবন, স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে চ্যানেল আইয়ের সাথে কথা বলেছেন গুণী এই ব্যক্তিত্ব। লায়লা নসীন জানাচ্ছেন বিস্তারিত। শৈশবে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে যখন শয্যাশায়ী, তখন সময় কাটাতে পাড়ার লাইব্রেরি থেকে বাবা এনে দিয়েছিলেন বই। সেই বই পড়তে গিয়ে ডুবে যান সুমধুর এক নেশার জগতে। বই পড়ার নেশা থেকেই লেখালেখি, এরপর উচ্চশিক্ষা, আর সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক। তিনি দেশবরেণ্য ব্যক্তিত্ব অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। শিক্ষক হিসেবে ঈর্ষণীয় জনপ্রিয় সিরাজুল ইসলাম চৌধুরী সবার কাছে পরিচিত সিক্সার হিসেবে। লেখক হিসেবেও তার জনপ্রিয়তা আকাশচুম্বী। দেশ থেকে আন্তর্জাতিক, সমাজ, রাষ্ট্র, সরকার, ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, জাতীয়তাবাদ প্রতিটি ক্ষেত্রে তার বিশ্লেষণধর্মী রচনা শানিত করে পাঠকদের চিন্তা চেতনা। একেবারে কৈশোর থেকেই বুঝতে পেরেছি যে সমাজটা অন্যায়ভাবে চলছে, এটাকে বদল করা দরকার। তো তখন আমরা রাজনৈতিকভাবে ওই রকম সংগঠিত নই, কিন্তু ওই দৃষ্টিভঙ্গিটা আমার গড়ে উঠেছিল, যেটা আমার প্রবন্ধের মধ্যে থাকে। যে একটা প্রবন্ধটার উদ্দেশ্যমূলক, সেটা হচ্ছে যে একটা সমাজ পরিবর্তনে সাহায্য করা। সারা জীবন বৈষম্যহীন এক সমাজের স্বপ্ন দেখা এই শিক্ষক পুঁজিবাদের বিরুদ্ধে সবসময়ই থেকেছেন উচ্চকণ্ঠ।
এখনও স্বপ্ন দেখেন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার। এই ব্যবস্থা আমরা তা চাই নাই। আমাদের দীর্ঘ সংগ্রামটা ছিল মুক্তির সংগ্রাম, কিন্তু আমরা তো মুক্ত হতে পারলাম না। আমরা যেখানে আছি সেখানে তো আমরা আবদ্ধ অবস্থায় আছি। সেই আবদ্ধ অবস্থাটা নানানভাবে অর্থনৈতিকভাবে আবদ্ধ। এখন মানুষের জীবনে যে অর্থনৈতিক কষ্ট সেটা দেখা দিয়েছে, প্রচণ্ড কষ্ট দেখা দিয়েছে। সাংস্কৃতিকভাবে আমরা আরও উন্নতি হতে দরকার ছিল, হতে পারিনি। মননশীলতার চর্চায় উন্নত হতে পারিনি। কিন্তু আমি মনে করি যে এই যে সংগ্রামটা চলবে, কেননা এই সংগ্রামের কোনো বিকল্প নেই। 1936 সালের 23শে জুন জন্ম নেওয়া সিরাজুল ইসলাম চৌধুরী ক্ষুরধার লেখনের মাধ্যমে সবসময়ই ভাস্বর। দেশ বরেণ্য এই ব্যক্তিত্ব জন্মদিনে জানালেন তরুণদের নিয়ে তার প্রত্যাশার কথা। এই যে ফিলিস্তিনের ব্যাপারে জায়নবাদীদের যে অত্যাচার, তার বিরুদ্ধে খোদ আমেরিকাতেই যে বিপুল পরিমাণ প্রতিবাদ আমরা দেখলাম, সেটা আমাদেরকে মনে করা যায় যে তারুণ্য এখনও জীবিত আছে। কর্তব্য হচ্ছে এই তারুণ্যকে উদ্বুদ্ধ করা এবং তারুণ্যকে সংগঠিত করা, সাংস্কৃতিকভাবে সংগঠিত করা, সেইটার বুদ্ধিজীবীদের দায়িত্ব বলে আমি মনে করি। সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষকের জন্মদিনে চ্যানেল আই পরিবারের শুভেচ্ছা। তাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। জমে উঠেছে টি-20 বিশ্বকাপের সুপার 8 রাউন্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয়ে 2 ম্যাচ হেরেও কাগজে কলমে টুর্নামেন্টে টিকে আছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ কভার করতে ওয়েস্ট ইন্ডিজে আছেন চ্যানেল আইয়ের স্পোর্টস এডিটর সাইদুর রহমান শামীম। সর্বশেষ আপডেট জানাচ্ছেন তিনি। ছবির চেয়েও সুন্দর ক্যারিবীয় দ্বীপ অ্যান্টিগা। সমুদ্র আর পাহাড়ের মিলনে এমন 365টি সৈকত আছে পুরো দ্বীপ জুড়ে। তবে এমন চমৎকার একটি চোখ জোড়ানো দ্বীপে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স মোটেই আশাপ্রদ হলো না। ভারত এবং অস্ট্রেলিয়ার সাথে অসহায় আত্মসমর্পণ করে টুর্নামেন্ট থেকে প্রায় বিদায় নেওয়ার পথে টিম টাইগার্স। তবে গত রাতে অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে গ্রুপ 1-এর লড়াইটি জমিয়ে তুলেছে। গ্রুপ 1-এর 4টি দল ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ, এই 4টি দলের সামনেই এখনও সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে। গ্রুপের সর্বনিম্ন স্থানে থাকা বাংলাদেশের এখনও সেমির স্বপ্ন বিলিয়ে যায়নি। তবে সমীকরণটা জটিল। ভারত আছে সবার আগে, 2টি ম্যাচের 2টিতেই জিতেছে। তারা অস্ট্রেলিয়ার সাথে শেষ ম্যাচে যদি বড় ব্যবধানে না হারে তাহলে কিন্তু তাদের সেমিফাইনাল যাত্রা অনেকটাই নিশ্চিত। অস্ট্রেলিয়া যদি আবার সেই ম্যাচে ভারতকে হারাতে পারে তারাও চলে আসবে লড়াইয়ে। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে খুব ভালো অবস্থানে আছে। বাংলাদেশের সাথে 25শে জুন সেন্ট ভিনসেন্টের ম্যাচটা যদি তারা বড় ব্যবধানে জিতে তারাও কিন্তু সেমির লড়াইয়ে টিকে থাকবে। আর বাংলাদেশের সমীকরণটা অনেক জটিল, বেশ জটিল। অস্ট্রেলিয়া যদি ভারতকে বড় ব্যবধানে হারায় আর বাংলাদেশ যদি আফগানিস্তানকে একই বড় ব্যবধানে হারায় তাহলে হয়তো বাংলাদেশে একটি সমীকরণ, একটা সম্ভাবনা হয়তো থেকে যাবে। তবে সেই সম্ভাবনাটা, বাংলাদেশের সম্ভাবনা খুবই জটিল এবং জটিল সমীকরণ। সেটি অঙ্কের হিসাবে অস্তিত্ব থাকলেও বাস্তবতার হিসাবে খুব কতটা সম্ভব তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তারপরও বাংলাদেশ চাইবে আফগানিস্তানের সাথে শেষ ম্যাচটি সেরা নৈপুণ্য দিয়ে টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাইদুর রহমান শামীম, ইংলিশ হারবার, সেন্ট ভিনসেন্ট, চ্যানেল আই। টি-20 বিশ্বকাপের আরও নতুন তথ্য জানাতে নিউজ রুমের নিউ কেয়ার প্যাভিলিয়নে আছেন তাফিমুল ইসলাম সুজন। সুজন, টি-20 বিশ্বকাপের আর কি নতুন তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে। এই ম্যাচে ইংল্যান্ডের জয়ের সাথে প্রয়োজন ছিল অতিরিক্ত রান রেটের, সেটি ইংল্যান্ড কিন্তু কাজটি করে দেখিয়েছে। 11 ওভার 2 বল বাকি থাকেই তারা কিন্তু ম্যাচটি জিতে গেছে 10 উইকেটে। এর আগে কাজটি কিন্তু বোলাররা করে ফেলছে। জর্ডান 1 ওভারে হ্যাটট্রিক সহ 4টি উইকেট নিয়েছে। ব্যাটিংয়ে রাখে জর্জ বাটলার কিন্তু 38 বলে 83 রানের একটি বিধ্বংস ইনিংস খেলেছেন। এর আগে যদি বলে রাখি যে আজকের দিনে আরেকটি ম্যাচ হয়েছে, একই সাথে ওই 2 ম্যাচ মিলেই 2টি বিশ্ব রেকর্ডে বলা চলে আজকে হয়েছে। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স একটি হ্যাটট্রিক করেছেন, অন্যদিকে জর্ডান আরেকটি হ্যাটট্রিক করেছেন। একই দিনে 2টি হ্যাটট্রিক আজকে হয়েছে। প্যাট কামিন্স কিন্তু এই বিশ্বকাপে 2টি হ্যাটট্রিক করেছেন। প্রথমটি বাংলাদেশের বিপক্ষে দিয়ে শুরু করেছেন, আজকে আরেকটি হ্যাটট্রিক তিনি আজকে আরেকটি হ্যাটট্রিক আফগানদের বিপক্ষে করেছেন। এ নিয়ে অস্ট্রেলিয়ার 2007 সাল থেকে টি-20 বিশ্বকাপে প্রায় 3টি হ্যাটট্রিক, তারা পুরো দল 3টি হ্যাটট্রিক, এই প্যাট কামিন্সের 2টি, এর আগে আরেকটি হ্যাটট্রিক হয়েছে। তারপরে 3টি হ্যাটট্রিক অস্ট্রেলিয়া দলের পর্যন্ত।
আমি যদি আরেকটি বলে রাখি যে আজকে যে আফগানরা যে অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটি ছিল এটি একটি এক প্রকার আফগানরা বড় অঘটন ঘটিয়েছে, 21 রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। অঘটনের থেকে বলা যায় যে আফগানিস্তান কিন্তু অস্ট্রেলিয়াকে এক প্রকার তাদের শক্তি প্রদর্শন করেছে। এর আগে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ, আফগান অস্ট্রেলিয়ার যে দ্বিপাক্ষিক সিরিজগুলো ছিল এগুলো তালেবান ইস্যু, মানবাধিকার এবং নারী অধিকার নিয়ে তারা সিরিজগুলো অস্ট্রেলিয়া বাতিল করেছে। আজকের আফগানরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে এক প্রকার তাদেরকে শক্তির জানান দিল যে আমরাও পারি। এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে যে বলারগুলো রয়েছে, বলা যায় যে টি-20 বিশ্বকাপে বলারদের একটি বিশ্বকাপ। সেক্ষেত্রে দেখা যায় যে আফগান বলার যে রয়েছেন তার মধ্যে ফারুকি কিন্তু 6টি ম্যাচে 21 ওভার বল করে প্রায় 15টি উইকেট তুলে নিয়েছেন। এখন পর্যন্ত বলারদের ক্ষেত্রে উইকেটের শিকারের ক্ষেত্রে কিন্তু আফগান বলার এবং ব্যাটসম্যানদের ক্ষেত্রে যদি বলে রাখি সেক্ষেত্রে গুরবাজ কিন্তু সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন, 238 রান সংগ্রহ করেছেন। বলারের দিক থেকেও বাংলাদেশের 4 নম্বরে রয়েছেন তানজিম হাসান সাকিব, তিনি কিন্তু 11 উইকেট তুলে নিয়ে এই তালিকায় 4 নম্বরে রয়েছেন। অন্যদিকে যদি ব্যাটসম্যানদের কথা বলি সেই তালিকায় কিন্তু বাংলাদেশের একজন রয়েছেন, তৌহিদ হৃদয় কিন্তু এই তালিকায় 15 নম্বরে রয়েছেন, তিনি 139 রান সংগ্রহ করেছেন। এই বিশ্বকাপটি বলারদের বিশ্বকাপ বলা চলে, কিন্তু সুপার 8-এ দেখা যাচ্ছে যে বিশ্বকাপটি এক প্রকার ব্যাটসম্যানদের জন্য এক স্বর্গ হয়ে উঠতেছে। প্রতিটি ম্যাচেই 100 রান উপরে, 150 রানের উপরে রান হচ্ছে, ব্যাটসম্যানরা রান পাচ্ছে, টপ অর্ডারদের ব্যাটসম্যানরা সেই পরিমাণে রান করে দিয়ে দলকে এক প্রকার জয়ের ভিত তৈরি করে দিচ্ছেন। আমি আরেকটা বলে রাখি যে বাংলাদেশের যে কিছুদিন আগে আমাদের শামীম ভাইও বলতেছিলেন বাংলাদেশে একটা সুযোগ রয়েছে সেমিফাইনালের দিক থেকে, সেটা কিন্তু অনেক বড় একটা বাধা পেরোতে হবে। আফগানদের বিপক্ষে বিশাল ব্যবধানে জিততে হবে, অন্যদিকে ভারতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি জিততে হবে। আবার ভারত যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হেরে যায়, বিশাল ব্যবধানে হেরে যায়, আবার এদিকে যদি আফগানিস্তান বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারিয়ে দেয়, তাহলে ইন্ডিয়ারও এক প্রকার এই সুপার 8 থেকেই বিদায় নেওয়ার একটা সম্ভাবনা থাকে রান রেটের দিক থেকে। এই সুপার 8-এর যে পর্ব হচ্ছে এই পর্বের প্রথম দল হিসাবে ইংল্যান্ড এর মধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। শান, যাচ্ছি পরের সংবাদে। জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে দিয়েই পাকিস্তান আওয়ামী লীগকে বিভক্ত করে। তিনি বলেন, তারপরও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক হাতে সংগঠনকে সংগঠিত করে বাংলাদেশকে স্বাধীন করেন। অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হওয়ার পর বাজেট সম্পর্কে আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। সেই সময় বিরোধী দল এবং স্বতন্ত্র কয়েকজন সংসদ সদস্য কালো টাকা সাদা করার বিষয়ে বিরোধিতা করে সমালোচনা করেন। বারবার কিন্তু পাকিস্তানি ষড়যন্ত্রের শিকার হয়েছে বাংলাদেশের রাজনীতি। ঠিক এমনি একটি পর্যায়ে যখন প্রথম দানাবাদা ওঠে মুসলিম লীগের বিরুদ্ধে আন্দোলন, তখন ভাষা আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে 50-এর দাঙ্গা স্থাপন করা হয়েছিল। যখন আবার বঙ্গবন্ধুর নেতৃত্বে এমনিভাবে একটি আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে 1956 সনের 5ই সেপ্টেম্বর, যখন আওয়ামী লীগ এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা শুরু করে, তখন আবার তারা মাওলানা ভাসানীকে দিয়ে আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করে এবং আওয়ামী লীগকে ভেঙে দেয়। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। আহত ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনাবাহিনীর জিপের সামনে বেঁধে রাখার ঘটনায় তোলপাড়, ঘটনার তদন্ত করার ঘোষণা ইসরায়েলের। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। চলুন জেনে নেই পরবর্তী আয়োজনগুলো। কানাডার ক্যালগেরির এসটি ডেভিড ইউনাইটেড চার্চে উৎসবমুখর ও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক সঙ্গীত সন্ধ্যা ও সংবর্ধনা। প্রবাসীরা একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে মেতেছিল অন্যরকম মিলন মেলায়। বিস্তারিত কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে। কানাডায় বরেণ্য সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের মূর্ছনায় বাঙালির হৃদয় কিছুক্ষণের জন্য হলেও ছুটে গিয়েছিল প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। প্রিয় শিল্পী, তার গান শুনতে পাওয়াটা আনুষ্ঠানিকভাবে এটা ভাগ্যের কথা, এবং তার যে কৃতিত্ব, সারা জীবনে যে অর্জন, সেটা তো আর বলে শেষ করা যায় না। রেজওয়ানা চৌধুরী বন্যাকে এই সুদূর প্রবাসে পাওয়া একটি বিরাট প্রাপ্তি। রেজওয়ানা চৌধুরী বন্যা মানেই বাংলাদেশে পাওয়া। আমার একান্ত সৌভাগ্য হয়েছে যে রেজওয়ানা চৌধুরীর সঙ্গে কাজ করার। তো আজকে আবার
গভীরভাবে এই ভালোবাসাটা উপলব্ধি করলাম রিজওয়ানা চৌধুরী বন্যাকে এই প্রবাসে পেয়ে। আজ আমরা অত্যন্ত আনন্দিত যে প্রবাসে থেকেও আমরা বিশ্ববরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং পদ্মশ্রীপ্রাপ্ত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। প্রবাসে এই ধরনের অনুষ্ঠান আয়োজনে আজ আমরা অত্যন্ত আনন্দিত। ভালো লাগলো ক্যালগারিতে আজকে অনুষ্ঠান করে, এত দর্শক শ্রোতা, তাদের এত উচ্ছ্বাস, এত ভালোবাসা, অনেকটা সুখস্মৃতি নিয়ে ফিরব। অনুষ্ঠানের শুরুতেই পদ্মশ্রী পদক পাওয়ায় শিল্পীকে দেয়া হয় সংবর্ধনা। আনন্দঘন মুহূর্তকে সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন শিল্পী তার গান ও নিজস্ব অবয়বে। আমরা সবাইয়ের আয়োজনে ইউনাইটেড চার্চ পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। কানাডার প্রকৃতি এখন ভিন্ন অবয়বে অপরূপ, চাঞ্চল্য আর অস্থিরতার আমেজ, গাছে গাছে নতুন পাতা। ঠিক এমনই সময় শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা কণ্ঠে ধরলেন রবীন্দ্রনাথের গান। ক্যালগারি ইউনাইটেড চার্চ কেঁপে উঠল, নেড়ে উঠল, নেচে উঠল। সুর ও বাণীর মালা দিয়ে বাঁধলেন শ্রোতাভর্তি দর্শকদের। প্রবাসে মাতৃভাষার চর্চা ও সংস্কৃতির ধারা আরও সমৃদ্ধ করবে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে, এমনটাই জানালেন অনুষ্ঠানের আয়োজকরা। কানাডার ক্যালগারির ইউনাইটেড চার্চ থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। আহত এক ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনাবাহিনীর জিপের সামনে বেঁধে রাখার ঘটনায় তোলপাড় চলছে। লোমহর্ষক ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জেনিন শহরে বন্দুকযুদ্ধের সময় আহত ওই ব্যক্তিকে গাড়ির সামনে বেঁধে রেখে তাদের বাহিনী প্রোটোকল লঙ্ঘন করেছে। বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, অভিযানে গোলাগুলির সময় সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার তদন্ত করা হবে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে নেওয়া হয়েছে। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় একদিনে আরও 101 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সংঘাতে এ পর্যন্ত বেসামরিক লোকসহ নিহত হয়েছেন প্রায় 480 ফিলিস্তিনি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত টেলিফিল্ম ঠাটা। আরিফ রহমানের রচনা ও পরিচালনায় ঠাটা টেলিফিল্মে মোশাররফ করিমের পাশাপাশি শায়লা সাবি, সোহেল খান, কচি খন্দকার, সুমন পাটোয়ারি ও সিদ্দিকুর রহমান প্রমুখ অভিনয় করেছেন। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে দর্শকরা উপভোগ করতে পারবেন ভিন্ন ঘরানার এই টেলিফিল্মটি। এবারে রয়েছে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহী থেকে ভারতের কলকাতা পর্যন্ত ট্রেন চালু হতে যাচ্ছে। রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি, রাজশাহী কলকাতা সরাসরি ট্রেন যোগাযোগ চালুর সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে আনন্দ র্যালি হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। র্যালি শেষে বক্তারা বলেন, রাজশাহী কলকাতা ট্রেন চলাচল চালু করতে দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা চালিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার আলী সহ সর্বস্তরের নেতাকর্মীরা। কৃষি সংবাদ। প্রাকৃতিক দুর্যোগের কারণে পঞ্চগড়ে কমে গেছে মরিচের উৎপাদন। চাষিরা বলছেন প্রান্তিক পর্যায়ে দামও কম। তবে কৃষি বিভাগ বলছে জেলায় এবার 500 কোটি টাকার মরিচ বিক্রির সম্ভাবনা রয়েছে। পঞ্চগড় প্রতিনিধি A রহমান মুকুলের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সুলতান আহিমুর রিপোর্ট। পঞ্চগড় জেলার 5 উপজেলায় এবছর বেড়েছে বাণিজ্যিকভাবে মরিচের চাষ।
চলতি মৌসুমে ৮,৬৮৭ হেক্টর জমিতে মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২৪,০০০ মেট্রিক টন। জেলা জুড়ে মরিচের আবাদ বাড়লেও দাম নিয়ে হতাশ চাষিরা। তারা বলছেন, অনাবৃষ্টি আর তাপদাহের জন্য মরিচের ফলন কমেছে। বিগত বছরে মন প্রতি ১৩ থেকে ১৫,০০০ টাকা পেলেও এবছর দাম ৮,০০০-এ নেমে এসেছে। ভরা মৌসুমে মরিচ আমদানি প্রভাব ফেলেছে স্থানীয় বাজারে। ১ বিঘা মাটি জমি মরিচ লাগাইছে, ইতিমধ্যে গতবারে বেচছিলাম ১৩-১৪ হাজার, এবার ৮-১০ হাজার পর্যন্ত যাইতেছে। খরার কারণে বেশি খরচটা বেশি হয়েছে, লাভের অঙ্কটা একটু কম হবে। ৮০,০০০ টাকা হবে, ৩০,০০০ টাকা খরচ, ১৫,০০০ টাকা লাভ হবে। আসলাম আজকে গত বছর ছিল প্রতি মন ১২,০০০, এবারে অনেক দাম কম ৮,০০০। এবার আকাশ বৃষ্টি নাই, ফলনও কম, কৃষকরা অনেক লোকসানে আছে। এই জমি ছিল কম, এবার হচ্ছে বেশি, কিন্তু ফলন হচ্ছে কম। ফলন কম হওয়ার জন্য মরিচের আমদানি মোটামুটি একটু কমে আগের থেকে, কিন্তু কৃষক আগের থেকে একটু কমে দাম পাচ্ছে। কৃষি বিভাগ বলছে, আবহাওয়ার কারণে কিছু কিছু ক্ষেতে ফলন কম হয়েছে। যেখানে ভালো সেচ দিচ্ছেন সেখানে আবার কাঙ্ক্ষিত ফলনের চেয়ে বেশি ফলন হয়েছে, ফলে এভারেজ যে ফলন সেটি আশানুরূপ। আমাদের যে ফলন আসছে 2.86 মেট্রিক টন পার হেক্টর, সেক্ষেত্রে আমাদের পঞ্চগড় জেলায় এবছর প্রায় ২৪,০০০ মেট্রিক টন মরিচের ফলন হয়েছে। প্রান্তিক পর্যায়ে মরিচের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন চাষিরা। সুলতানা হিমু, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। বর্জ্য থেকে দেশেই এবার উৎপাদন হবে বিদ্যুৎ। সাভারে পুরোদমে চলছে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের কাজ। এতে উৎপাদন হবে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ, যা জাতীয় গ্রিডে যুক্ত হবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের পাশাপাশি ঢাকা হবে পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন নগরী। জাকির হাসানের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাভারের আমিনবাজারে ডাম্পিং স্টেশনে বর্জ্যের পাহাড়, যা আশপাশের পরিবেশ ও বায়ুকে মারাত্মক দূষিত করছে। বিভিন্ন পরিসংখ্যান বলছে, সারা দেশে যে বর্জ্য উৎপাদন হয় তার ৩০% বেশি হয় রাজধানী ঢাকায়, যার অধিকাংশই রিসাইকেল হয় না। বর্জ্যকে সম্পদে পরিণত করতে ৩০ একর জায়গা জুড়ে চলছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ। ২০২৬ সালের মধ্যেই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলছেন সংশ্লিষ্টরা। আমাদের বর্তমান যে ল্যান্ডফিলটি আছে সেটি আমরা বন্ধ করে দিতে পারবো, ক্লোজ করতে হবে। এটা উচ্চতা বর্তমানে ৮০ ফিট হয়ে গেছে, ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। অন্যদিকে আমরা আগামী ২ বছরের মতো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তারপরে আমাদের এই প্ল্যান্টটি যে নতুন জায়গায়, সাথেই আমাদের বর্তমানে যে ল্যান্ডফিল যেখানে আছে তার পাশে ৩০ একর জায়গার মধ্যে এই প্ল্যান্টটি স্থাপন হয়ে যাবে এবং সেখানে আমরা তখন এই পুরো আমাদের যে সলিড ওয়েস্টটা আমরা যেটা কালেক্ট করি শহর থেকে, সেটিকে আমরা নিয়ে আমরা তাদের কাছে হস্তান্তর করব এবং সেটি একটি পুরোই এই বিদ্যুৎ উৎপন্ন হবে। বিদ্যুৎ প্ল্যান্টে প্রতিদিন ৩,০০০ টন সলিড ও মিক্সড বর্জ্য প্রয়োজন। এইটা সম্পন্ন হলে সাভার উপজেলা সহ আশপাশের উপজেলার বর্জ্য এইখানে আপনার সম্পদে পরিণত হবে, এ থেকে বিদ্যুৎ পরিণত হবে এবং সাভার বর্জ্যমুক্ত হবে ইনশাল্লাহ। তাতে সাভার আশুলিয়ার পরিবেশ অনেক উন্নত হবে। প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে চীনা প্রতিষ্ঠান। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আবারও নিচ্ছে বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। দুদকের দ্বিতীয় দফা তলবে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে চিঠি দিয়েছেন বেনজির আহমেদ। নতুন করে সময়ের আবেদন করেননি। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। যাওয়া যাক পরবর্তী আয়োজনে। দুর্নীতি দমন কমিশনের দ্বিতীয় দফা তলবে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে চিঠি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দ্বিতীয়বারের মতো রোববার সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হলে চিঠি দিয়ে নিজের বক্তব্য দেন বেনজির আহমেদ।
দুপুরে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, এবারের চিঠিতে নতুন করে সময়ের আবেদন করেননি বেনজির আহমেদ। এনবিআর সদস্য ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে 3 সদস্যের কমিটি গঠন করে অনুসন্ধান শুরু করেছে দুদক। তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন। সে তার আইনজীবীর মাধ্যমে মেনলি তার দুর্নীতির মাধ্যমে যে অভিযোগ, সেই অভিযোগটি তিনি বর্ণনা করেছেন এবং তার অবস্থানটা কি সেটা তিনি বলেছেন। অনুসন্ধানকারী টিম যেহেতু অনুসন্ধান করছেন, ওনারা একটা মানে খুব সুস্পষ্টভাবে সুপারিশ দিবেন, সেটা মামলার দিকে যাবে নাকি পরবর্তী অন্য কোনো স্টেপ নেবেন তারা। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন। নগরীর কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা হারুন ডোবনা ও প্রদীপ কুমার দাস সহ অন্যরা। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক লালদিঘি ময়দানে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, নগর সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজব নাসির উদ্দিন, এম এ লতিফ এমপি সহ অন্যরা। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর চান্দনা কলেজ মাঠে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খানের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল সহ মহানগর ও ৮টি থানা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেস ক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ১৯৭২ সালের এই দিন সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে নোয়াখালী প্রেস ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় ও আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু। সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের কণ্ঠে গান ও আবৃত্তি পরিবেশন করা হয়। ঘোষিত বাজেট নারী বান্ধব নয় বলে মনে করে উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংস্থাটির দাবি, বাজেটে ১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তে মুখ থুবড়ে পড়বে ক্ষুদ্র উদ্যোক্তারা। রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল এই কথা বলেন। এই সময় ভ্যাটের হার কমানোর দাবি সহ ৬টি দাবি তুলে ধরা হয়। মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং কিশোর গ্যাং কালচার নির্মূলে কাজ করার কথা জানিয়েছে র্যাব। দুপুরে র্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কিশোর গ্যাং পরিচালনাকারী ও আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনার কথা জানান র্যাব মহাপরিচালক। জঙ্গি এবং সন্ত্রাস দমন, দর্শন, হত্যা, অপহরণ, মাদক, অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ, মানব পাচার সহ নারী এবং শিশুর অধিকার সমুন্নত রাখার বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এ ব্যাপারে আমি আমার কর্মকর্তাগণকে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছি। কোনো সদস্যের বিরুদ্ধে কোনো যদি আইন বহির্ভূত কোনো আচরণ বা কোনো কাজ বা অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করে, কোনো বিষয় যদি আমাদের দৃষ্টিগোচর হয়, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও একবার নিচ্ছি বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। এইচএফ কাপ হকিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব 21 হকি দল। হাসানের জোড়া গোলে চীনকে ৪-২ গোলে হারিয়েছে লাল সবুজরা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চলুন যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা লুট করে কোরবানি দিয়েছে ডাকাত দলের সদস্যরা। রাজধানীর ডিবি কার্যালয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ জানান, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মূল্যবান জিনিস হাতিয়ে নিত চক্রটি। ডাকাত চক্রের 10 জনকে ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহ থেকে গ্রেফতার করে তাদের কাছ থেকে 7,14,000 টাকা, 13টি মোবাইল ফোন, 2টি চাকু উদ্ধার করা হয়েছে। এবারে খেলার খবর।